আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনাম এটি দেখে যারা আওয়ামী লীগ করেন, আমার যারা সম্মানিত দর্শক, তারা অনেকে হতাশ হতে পারেন। কিন্তু হতাশ হলেও আমাকে কথাগুলো বলতে হবে। আমি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে 5 বছর দায়িত্ব পালন করেছি। তার আগে এই দলের দুঃসময় 2006 থেকে একেবারে 9 পর্যন্ত আমার যতটুকু সামর্থ্য সব দিয়ে আমি এই দলের জন্য কাজ করেছি। আর 2001 সালের পূর্ব থেকে একেবারে আমার জন্ম সেই 1967। এই সুদীর্ঘ সময় আমার বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা এর বাইরে আসলে অন্য কোনো চিন্তা আমার মাথায় আসেনি। অন্যান্য যারা রাজনীতি করেন, কারো কারো ক্ষেত্রে কিছুটা অপূর্ণতা থাকে, কারো অর্থনৈতিক সংকট থাকে, অভাব থাকে, অভিযোগ থাকে, কেউ সামাজিকভাবে খুব নিগৃহীত হন, পারিবারিকভাবে নিগৃহীত হন, অনেকের লোভ থাকে, লালসা থাকে, পদ পদবীর কামনা বাসনা থাকে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, এর কোনোটাই আমাকে তাড়িত করেনি কখনো, আর এর কোনোটাই আমার জীবনে ঘটেনি কখনো। আমার একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছে, দেশের প্রেক্ষাপটে, কিন্তু যে গ্রামে আমার জন্ম হয়েছে ওই গ্রামে আমরাই সবচেয়ে সচ্ছল। আবার যেখানে পড়াশোনা করেছি সবচেয়ে ভালো কলেজে, ভালো বিশ্ববিদ্যালয়ে, ভালো ছাত্র ছিলাম। আব্বা টাকা পাঠাতেন নিয়মিত। কিন্তু তারপরেও ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকতেই কর্মজীবনে ঢুকে পড়ি এবং কর্মজীবনের একেবারে শুরুতেই সংবাদপত্রে ছিলাম, বিদেশি কোম্পানিগুলোতে চাকরি করেছি। ভালো বেতন ছিল, বড় পদ ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল। এরপর নিজে যখন ব্যবসা শুরু করেছি, প্রথম মাসের ইনকাম দিয়েই আমার প্রথম মাসে লাভ, মানে লাভে শুরু করেছি। এর কারণ হলো আমি একটা মাল্টিন্যাশনাল থেকে, ডেনমার্কের একটা কোম্পানি থেকে চাকরি ছেড়ে যখন আমি ব্যবসা শুরু করলাম, আমার সেই চাকরির চেয়ে আমার ব্যবসাটার শুরুটাই ছিল বড় হিসাবে। আবার রাজনীতিতে যে আমার অভিষেকটা শুরু হলো জাস্ট ওয়ান টাচ। প্রথমে আসলাম, নমিনেশন চাইলাম, পেলাম এবং ভোটে এমপি হয়ে গেলাম। ফলে আমার জীবনে আসলে কোনো কিছুই জটিল হয়নি, কুটিলভাবে, নেতিবাচকভাবে চিন্তা করার সুযোগ কখনই হয়নি। তো এই কারণে কি হলো, যখন আমি এমপি হলাম তখন থেকে আসলে আওয়ামী লীগের পদ পেতে হবে, পদবি পেতে হবে, মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে, আবার এরকম চিন্তা আমাকে তাড়িত করেনি। ফলে আমি অনেক নিপাট, নির্ভেজাল, অপ্রিয়, নিষ্ঠুর সত্য কথাগুলো বলেছি, যেগুলো দলের অনেকে মনে করেছিলেন যে এগুলো দলের জন্য ক্ষতিকর। কিন্তু দেখুন, আজকের এই প্রেক্ষাপটে চিন্তা করুন যে আমার মতো যদি 10 জন লোক আওয়ামী লীগ অ্যাবজর্ব করতে পারতো 2009 থেকে 2014 সন পর্যন্ত, বিশ্বাস করেন এখানে মোহাম্মদে আরাফাতের মতো মানুষ তৈরি হতো না, সালমান এফ রহমানের মতো মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতেই পারত না, আনিসুল হক সাহেবের মতো মানুষ মন্ত্রী হতে পারত না। পার্লামেন্টে আমরা কয়েকজন এভাবে ঘোরাফেরা করতাম। মানে ওই সময়টাতে 12-13 সনে এই যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে, যাদেরকে দেখলে এখন আওয়ামী লীগের লোকজনকে মারতে ইচ্ছা করে, সেই সমস্ত মানুষ মানে গণভবনে বলেন, বঙ্গভবনে বলেন, সরকারি আশ্রয়ে বলেন, এদের কোনো নামগন্ধই ছিল না। এদের সব অভ্যুত্থান হয়েছে 2013 সনের পরে বা 14 সনের পরে। এই পুরো অলিগার শ্রেণীটা, এস আলমদের সৃষ্টি 2012 সালে হয়নি, আব্দুল সোবহান গোলাপদের সৃষ্টি ওই সময় হয়নি। এরা খুবই মিনমিনে অবস্থানে তখন ছিলেন আর কি। এমনকি 2012 সালে শামীম ওসমানদেরও সৃষ্টি হয়নি। তো এরকম তারুণ্য এমন একটা জিনিস, তারুণ্যকে সবাই ভয় পায়। এই যে এখন যখন তরুণদেরকে আমরা ভয় পাচ্ছি, তদ্রূপ 2009 সনের যে নির্বাচন হলো বা 2008 সনের 9th পার্লামেন্টে, সেখানে
তারুণের একটা জয় জয়কার ছিল। তখনও পলক দুর্নীতি শিখিনি। নজরুল ইসলাম বাবুর সম্পর্কে তখনও অভিযোগ আসেনি। তখনও ইকবালুর রহিম সংসার চালানোর জন্য তাকে চিন্তা করতে হতো যে তার সংসার কিভাবে চলবে। তো এরকম একটা অনেস্টি ছিল। তো ওই জায়গাতে অ্যাবজর্ব করতে না পারার কারণে কি হলো, আপনার আওয়ামী লীগের মধ্যে ঘুণ ধরে গেল। আবার একই ভাবে আমি 2018 থেকে বিএনপিতে আছি। আমি বিএনপির যেহেতু একটা ব্যাক ফুটেজে ছিল, পজিটিভ দিকগুলো বলেছি সবসময়, এবং এখনও যেহেতু বিএনপি আমি ছেড়ে যাইনি, তো কাজে বিএনপি দলটি ভালো করুক এই জন্য একেবারে সেই গত 4 মাস ধরে ঠিক সেইভাবে কথা বলছি। যেভাবে আমি আওয়ামী লীগে যখন ছিলাম এমপি, তখন যেভাবে কথা বলতাম এখন ঠিক সেভাবে কথা বলছি। বিএনপি এটা কিভাবে গ্রহণ করলো, করলো না, কি মনে করলো বা না করলো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এর কারণ হলো আমি আওয়ামী লীগ থেকে কিছু আশা করিনি। যে দলের সঙ্গে আমার আত্মিকতা রয়েছে, যে দল আমাকে এমপি বানিয়েছে, তাদের কাছেই আমি কোনো চাওয়া পাওয়া ছিল না। তো বিএনপির কাছে আমি কি চাইব? তো যার জন্য আমি আমার মতো করে বলে যাচ্ছি। আবার একইভাবে এই সময়টিতে এখন আওয়ামী লীগকে যদি আমি তেল মারি বা অন্য সবার মতো যদি একটা কল্পনাপ্রসূত জিনিস তৈরি করি, শুনতে আপনাদের খুব ভালো লাগবে। আমার কিছু ভিডিওতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইন্সপায়ার্ড হয়েছেন। তারা অনেকে টেলিফোন করে বলেছেন যে, ভাই এই বিপদের দিনে আপনি বলছেন আপনার প্রতি জুলুম করা হয়েছে, আপনি বিএনপিতে আছেন, তারপর আমাদের এই বিষয়গুলো বলছেন, উই আর গ্রেটফুল, এই কথাগুলো অনেকে বলছেন। তো তারা হয়তো আবেগপ্রবণ। আমি তাদের অনেকের মধ্যে দেখেছি তারা প্রায় সবাই প্রতিদিন স্বপ্ন দেখেন রাতে, যে সকালবেলা উঠে দেখবেন যে শেখ হাসিনা বাংলাদেশে চলে এসেছে, আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে, আর এই গত 4 মাসে আওয়ামী লীগের সঙ্গে যে জুলুম অত্যাচার হয়েছে তারা সেটা কড়ায় গুন্ডায় সেটা প্রতিশোধ নিয়ে সবাইকে দাঁত ভাঙা জবাব তারা দিয়ে দিয়েছেন। তো এরকম যে স্বপ্ন বা কল্পনা, ইলিউশন, এটার মধ্যে আওয়ামী লীগের প্রায় সব মানুষ, হাতে গোনা কিছু মানুষ আছেন যারা আওয়ামী লীগ জমানাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শেখ হাসিনার দ্বারা, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা চাচ্ছেন যে যা হয়েছে ভালো হয়েছে, শেখ হাসিনা না না আসলেই ভালো, আওয়ামী লীগ মুসলিম লীগের মতো পতন হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। আর সাধারণ যারা মানুষ আছেন তারা এই বিশৃঙ্খলার কারণে, রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে পুরো রাজনীতির উপরই তারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন, এবং তারা মনে প্রাণে চাচ্ছেন যে একটা অরাজনৈতিক শক্তি দীর্ঘমেয়াদে এই দেশটাকে চালাক। এই পুঁটি মাছের লাফালাফি, মেনি মাছের ডাকাডাকি, এই জিনিসগুলো তাদের পছন্দ হচ্ছে না। তারা রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার শুনতে যাচ্ছেন। শাসক শাসকের মতো হবে, রাজা রাজার মতো হবে, রাজার ঘোড়া থাকবে, চাবুক থাকবে, রাজপ্রাসাদ থাকবে। তো এরকম অনেক যারা সাধারণ মানুষ তারা মনে প্রাণে চাচ্ছেন যে একটা সুসংবদ্ধ শক্তি দেশটিকে সুন্দরভাবে চালাক। কোন দুর্বল শাসক, পোলাপানের শাসক, অর্বাচীনের শাসন যেন না চলে। তো এইরকম একটা ক্রিটিক্যাল যে অবস্থা, সেই অবস্থাতে যারা কল্পনা করছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসবেন, এটি আমার দৃষ্টিতে বলতে গেলে একেবারে অসম্ভব, একেবারে অসম্ভব। তার বয়সের কারণে। 2 নম্বর হলো যে তিনি যেভাবে গিয়েছেন, এটাকে সবাই বলছে যে তিনি পালিয়ে গেছেন, এটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে পালানো অবস্থা থেকে কোনো রাজনীতিবিদ ফিরে এসে আবার ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন, এটার সিঙ্গেল নজির জানা নেই। যেমন যুদ্ধে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ান বোনাপার্ট, তাকে ধরে নিয়ে যাওয়া হলো, এবং তাকে একটা দ্বীপে বন্দি করে রাখলো ব্রিটিশ আর্মি, সেনাবাহিনী। তিনি সেই ব্রিটিশ আর্মির কবল থেকে পালিয়ে চলে এলেন একা, এবং যখন তিনি এলেন তখন তিনি দেখলেন যে তার বিরোধী পক্ষ ফ্রান্সের ক্ষমতা দখল করে আছে এবং ওখানে ব্রিটিশ কর্তৃত্ব চলছে। তো ওইরকম একটা সৈন্যবাহিনীর সঙ্গে তার দেখা হলো, হয়তো 2-3 হাজার সৈন্য ছিল, এবং
সেই 2-3 হাজার সৈন্য যারা নেপোলিয়ন বোনাপার্ট যেহেতু পালিয়ে এসেছেন তাকে গ্রেপ্তার করবে, কিন্তু তার নেতৃত্ব এমন ব্যাপার, তিনি সামনে গিয়ে বলেন যে আমি তোমাদের সম্রাট, স্যালুট করো। বিশ্বাস করেন এই গা কাটা দিয়ে উঠছে, পুরো রেজিমেন্ট অস্ত্র রেখে স্যালুট করলো। এই রেজিমেন্ট সৈন্যদেরকে নিয়ে তিনি একটার পর একটা ঘাঁটি দখল করে আবার ফ্রান্সের সম্রাট হয়ে গেলেন। এই হলো নায়কদের নায়কোচিত আচরণ। একবার সেই মানে গত যাকে বলা হয় এ যুগের ফেরাউন, ফেরাউন মানে আমরা বাংলাদেশে গালাগালি করি, কিন্তু এটা মিশরে খুবই প্রেস্টিজিয়াস একটি উপাধি। এবং আমরা যে ফেরাউনকে গালাগালি করি, রামসেস দ্য সেকেন্ড, তাকে বলা হয় ফাদার অফ দ্য নেশন মিশরে, ইজিপ্টে। তো গত এই 100 বছর বা 200 বছরের মধ্যে মানে কলিকালের যে ফেরাউন, তিনি হলেন গামাল আবদেল নাসের। তো তার বীরত্ব কেমন, তিনি মঞ্চে বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে মঞ্চে গুলি করা হলো এবং তার শরীর থেকে দর দর করে গুলি ঝরছে। তখন টেলিভিশন ছিল না, রেডিওতে এই তার ভাষণ প্রচারিত হচ্ছিল পুরো আরব বিশ্বে। তো সমস্ত মানুষ দৌড়দৌড়ি শুরু করলো। তখন তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাউকে গুলি করেনি, আপনারা তাকিয়ে দেখুন, ফিরে তাকিয়ে দেখুন, আমাকে গুলি করছে, আমার শরীর থেকে রক্ত ঝরছে, আমি আপনাদেরকে ছেড়ে যাচ্ছি না, আই এম নট লিভিং ইউ, আপনারা কেন আমাকে ছেড়ে যাচ্ছেন? এই জনগণ ঘুরে দাঁড়ালো, পুরো যে অভ্যুত্থান তার পক্ষে চলে এলো। দিস ইজ দ্য পলিটিক্স। কাজেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গেছেন, যদি ভারতে না গিয়ে ভুটানে যেতেন, ভারত বাংলাদেশের লোকের কাছে খুবই ঘৃণিত, নিন্দিত, শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত, তিনি সেখানে গিয়েছেন। তো প্রথমত তিনি পালিয়েছেন বা পালানোর বদনামের ভাগিদার হয়েছেন, দ্বিতীয়ত তিনি এমন একটি দেশে গেছেন যে দেশের কথা শুনলে বাংলাদেশের সব মানুষ দরকার হলে কবর থেকে বের হয়ে এসে অস্ত্র হাতে নেবে। ফলে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী এসে বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, এ দেশের 18 কোটি মানুষের প্রায় সবাই, এমনকি আওয়ামী লীগের লোকও অস্ত্র, ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে। তো কাজেই ভারতের সহযোগিতা নিয়ে সরাসরি শেখ হাসিনার ফিরে আসাটা অসম্ভব। এই গেল একটা। সেকেন্ড থিং হলো, তিনি ভারত যদি তাকে প্রত্যার্পণ করেন, বিচারের মুখোমুখি হন, 2 বছর 3 বছর এইভাবে চলে, তার যে বয়স এখন প্রায় 80 বছর, তার ওই হাত পা বাঁকা হয়ে যাবে। বেগম খালেদা জি এখন যেভাবে অসুস্থ, তার চেয়ে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো বুঝতে পারছেন ব্যাপার। শেখ হাসিনাকে নিয়ে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন, এখানে তার প্রতি শ্রদ্ধা রাখুন, ভালোবাসা রাখুন, সঙ্গে সঙ্গে আপনারা বিকল্প চিন্তা করুন, জয়কে নিয়ে চিন্তা করুন। শেখ মুজিবের বাইরে যদি কাউকে নিয়ে চিন্তা করেন বা পরিবারের মধ্যে অন্য কাউকে নিয়ে চিন্তা করুন, কিন্তু এই চিন্তাটা কনক্রিট যদি রাখেন, বিএনপি বহু বছর শুধু বেগম খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করেছে, এমনকি 2018 সন পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করেছে, তারা তারেক রহমানকে চিন্তাই করেনি, এবং দ্যাট ওয়াজ এ গ্রেটেস্ট মিস্টেক। ফলে তারেক রহমানের নেতৃত্ব গড়ে ওঠেনি। তারেক রহমানকে যদি 2014 সন থেকে প্রমোট করা হতো, তাহলে তিনি আজকের বিষয়ে আরও বেশি সিদ্ধান্ত নিতে পারতেন। তো যেহেতু আওয়ামী লীগ এখন একটা বিএনপির মতো অবস্থায় পড়েছে, তাকে সিদ্ধান্ত নিতে হবে হু ইজ লিডার, তার নেতাকে, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম, শেখ হাসিনা, সজীব